এবং জাঙ্কক দুজন দুজনের মুখোমুখি বসে আছে। একজনের চোখে রাগের আভাস, অন্যজনের মাঝে হতাশার। তে জাঙ্কক তেকে ডাকছে, কিন্তু তার হুঁশ নেই। সে তার ভাবনায় মশগুল। তে, এই তে। এইবারও তে রেসপন্স নেই। জাঙ্কক বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়, সারা রুম জুড়ে পায়চারি করে আবার তার সামনে বসে। এবার তেকে দুহাত দিয়ে ঝাঁকিয়ে ডাকতে থাকে, তে তে তে। হ্যাঁ, কোথায় হারিয়ে গেলে তুমি? আমি ডাকছিলাম তোমায়। ও ও কি, তোমার মাঝে এত উদাস ভাব কেন? আর বাচ্চাটার সমস্যা কি? দুনিয়াতে আসার নাম নিতেই তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চাইছো। এটা তো একটা মায়ের বৈশিষ্ট্য নয়। তে শব্দ করে শ্বাস ছাড়ে, জাঙ্ককের দিকে পূর্ণ দৃষ্টি রেখে বলে, আমি মাথা ঠান্ডা করে ভেবে দেখেছি, বাচ্চাটার কোনো প্রয়োজন নেই। আমি হাসপাতালে নিয়ে চলুন, বাইরের মুরব্বীরা জানার আগেই বাচ্চাটার চিহ্ন বিলীন করে দেই। তের কথা শেষ করতে দেরি হলো, কিন্তু তার গালে চড়টা পড়তেও মোটেও দেরি হয়নি। জাঙ্কক খেপেছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে। তার মাঝে ঘুমন্ত রাগান্বিত সত্তাটা আবারও জেগে উঠেছে। হঠাৎ আক্রমণে তের মাথাটা যেন হ্যাং হয়ে গিয়েছে। দীর্ঘ বছর বিবাহিত জীবনে জাঙ্কক তার ভুলের জন্য নানানভাবে শাস্তি দিয়েছে, কিন্তু কখনো চড় থাপ্পড় মারেনি। আর আজ সেটাও করে দেখালো। বোঝা যাচ্ছে বাচ্চাটার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছে জাঙ্কক। ফর্সা গালটায় 3 আঙ্গুলের ছাপ স্পষ্ট। লাল ফোলা গালটার দিকে তাকিয়ে ফস করে শ্বাস ছাড়ে জাঙ্কক। নিজেকে স্থির করে তের দুহাত নিজের মুঠোয় নেয়। তোমার সমস্যাটা কি বলবে আমায়? হঠাৎ এমন বিহেভিয়ারের মানে কি? আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। বাচ্চার প্রয়োজন নেই আমার। অন্তত এই বন্দি জীবনে একটা বাচ্চা সুস্থভাবে মানুষ হতে পারবে না। তোমার কি ধারণা বাচ্চা আমার এখানে থাকবে? মানে? জাঙ্কক উত্তর দিল না, দাঁড়িয়ে রুমের চারিপাশে কিছু একটা খুঁজতে খুঁজতে বলে, মনে আছে সেদিন রাতের কথা? আয়ু ফুপ্পির কারণে বাড়ির সবাই ঘুমে তলিয়ে যায়, যার কারণে শত্রুপক্ষ হামলা করতে সুযোগ পায়। পুলিশ কেসেও জানতে চেয়েছিল ঘুম ওষুধের প্রয়োগ কে করেছিল। আমি সেদিন সবার মুখ বন্ধ করে বলেছিলাম কাজটা শত্রুপক্ষের লোক করেছিল। ভাবতে পারছো, যদি আমি সত্যটা জানিয়ে দিতাম, বর্তমানে তোমার বাবার যতটুকু সম্মান আছে তাও মাটিতে মিশে যেত। পুলিশ আগে তাদের হ্যারাসমেন্ট করতো, এখন যদি আমি আবার পুলিশকে সত্যিটা বলি, বিষয়টা কি ভালো হবে? তে ভালোভাবে বুঝতে পারছে জাঙ্কক তাকে ব্ল্যাকমেল করছে, তাই তে প্রত্যুত্তর করলো না। জাঙ্কক এবার তার পাশে এসে বসে, তের কানের সামনে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ব্ল্যাক হাউসে আসার খুব শখ ছিল না তোমার? আর তোমার শখ আমি অপূর্ণ রাখি কখনো? এবার বলো, এই ব্ল্যাক হাউসে থাকার 1.5 বছরের অনুভূতি কি? তে উত্তর দিল না, মাথাটা নুয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। জাঙ্কক তের উত্তর না পেয়ে রুম থেকে বেরিয়ে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে তে মনে মনে বলে, আপনি পাশে থাকলে এই ব্ল্যাক হাউসে সারা জীবন পার করতে পারবো। ক্লান্ত শরীর নিয়ে তে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। ঘুমন্ত অবস্থায় সে অনুভব করে সে ভাসছে। অল্প সময়ে চোখ খুলে তাকাতেই জাঙ্ককের কোলে নিজেকে দেখে অপ্রস্তুত হয়ে ওঠে। আরে কি করছেন কি? ইস, কথা নয়, চোখ বন্ধ করো ফুলপরি। কিন্তু কেন? চোখ বন্ধ করতে বলেছি না? চোখটা বন্ধ করো, এত প্রশ্ন করো না। তে চোখ বন্ধ করলো না, উল্টো জাঙ্ককের সাথে তর্কে জড়িয়ে যায়, যার কারণে জাঙ্কক বিরক্ত হয়ে কোল থেকে নামিয়ে রুমাল দিয়ে চোখ বেঁধে দেয়। জাঙ্ককের কর্মকাণ্ড তের মাথার উপর দিয়ে যাচ্ছে। কি করছেন বলবেন আমায়? তোমার এই ব্ল্যাক হাউসের সবচেয়ে ভয়ঙ্কর রূপটাই নিয়ে যাব, যেখানে ঘুটঘুটে অন্ধকার। তে ভয়ে জাঙ্ককের কলার চেপে ধরে, ভীতু কণ্ঠে বলে, প্লিজ জাঙ্কক, আপনি এমনটা করবেন না প্লিজ। আমি আপনাকে ছাড়া আর কোথাও থাকবো না। এই চুপ থাকতে বলেছি না, চুপ থাকো। জাঙ্ককের ধমকে চুপসে যায় তে। জাঙ্কক তেকে নিয়ে জীবন বাড়ির বাসগৃহে প্রবেশ করে। সেখানে তের অপেক্ষায় সবাই অধীর আগ্রহে বসে আছে। দরজার সামনে তেকে নামিয়ে দিতেই বেখিয়ন তের গায়ে ফুল ছুঁড়তে থাকে। জাঙ্কক তের চোখের বাঁধন খুলে দিতেই বাড়ির সবাইকে দেখে চমকে যায়। তার কাছে এটি লোমহর্ষক ঘটনা। বেখিয়ন তের দিকে তাকিয়ে একগাল হেসে বলে, ভাবি, আগেরবার আমি বরণ করেছিলাম, এবারও আমি করলাম। তে প্রত্যুত্তর করল না, সে সব কিছু তাকিয়ে দেখছে অদ্ভুত দৃষ্টিতে। জাঙ্কক তার কানের সামনে গিয়ে ফিসফিস করে বলে, আজ থেকে তবে এই বাড়ির সংসার শুরু হোক। তে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জাঙ্ককের দিকে। তার আগমনে জীবন খুশি হয়ে জড়িয়ে ধরে। একে একে বাড়ির সবাই তাকে ছুঁয়ে দিচ্ছে।
হারানো দিনগুলো ফিরে পেয়ে তে চোখের কোণে পানি জমে গিয়েছে। জাঙ্কুকের রুমে ফিরে আসতেই কাকাতুয়া পাখিটি তের ঘাড়ে বসে। এতদিন জাঙ্কুকের অনুপস্থিতিতে পাখিটি জিমিনের সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছে। ফুলপুরি, ফুলপুরি। হ্যাঁ, এতদিন তুমি তোমার ফুলপুরির খোঁজ নিয়েছিলে? রাজা ভালো নেই, রাজা ভালো নেই। পাখিটি এক মনে কথাগুলো বলতে বলতে আবারও উড়ে যায়। এই পাখিটার কথার মানে বুঝলো না। জাঙ্কুক তের পেছনে এসে দাঁড়ায় এবং গমগম সুরে বলে, আজ থেকে আমরা এখানেই থাকছি। সত্যি? হ্যাঁ, এই পুরো ঘরে তোমার চলাচলের অনুমতি দিলাম, তবে ঘরের বাইরে গেলে একমাত্র আমার সঙ্গে যাবে। ছাদের বাগানে আমার ছাড়া যেতে পারবে না। ঠিক আছে, তবে তাই হোক। এবার যাও, রেস্ট নাও, কাঁচা ঘুম থেকে তুলে দিয়েছিলাম। তে বিছানার কোণায় বসে যায়। পুরো রুমে চোখ বোলাচ্ছে, এখনো সব আগের মতো আছে। জাঙ্কুক তের চিন্তিত মুখটা দেখে তার পাশে বসে যায়। কাঁধের উপর হাত তুলে দিয়ে ডান গালটা দিয়ে কাছে টেনে বাম গালে গাঢ় করে উষ্ঠ ছোঁয়ায়। জাঙ্কুকের চরের ব্যথাটা এখনো রয়ে গিয়েছে, তার উপর এমন ছোঁয়ায় তে কুকড়ে ওঠে। আহ জাঙ্কুক, কি করছেন? জাঙ্কুক ছাড়ল না। শেষ পর্যায়ে তে চুপচাপ জাঙ্কুকের স্পর্শ অনুভব করতে থাকে। জাঙ্কুক মুখ তুলে তাকায় তের দিকে। চোরটা দেওয়ার জন্য ক্ষমা চাইব না, যা বলেছো তার জন্য কয়েকটা চোর তোমার প্রাপ্য। তবুও নিজের মাঝে খারাপ লাগার সৃষ্টি হয়েছে, তাই আদর করে দিলাম। চালের আড়তে জাঙ্কুক সবকিছু ঠিকঠাক আছে কি না তা দেখতে এসেছে। তখনই দোকানের একজন ছেলে এসে জাঙ্কুককে বলে, ভাইজান, আপনার শ্বশুর আপনার সাথে দেখা করতে এসেছে। যা, আসতে বল। সোবিন বর্তমানে চন্দনপুরের একটি বাড়িতে ভাড়া থাকেন। এইদিকে অনন্তপুরের জমিগুলোর কাছে যে জাঙ্কুকের দখলে ছিল তা জানতে পেরে জাঙ্কুকের কুটকৌশল সম্পর্কে প্রশংসা না করে পারলেন না। আরে আব্বা, আসসালামু আলাইকুম। রোষের আলাপ করতে আসনি, আমার মেয়েকে ফেরত দে। আপনার মেয়েকে আপনি কি আমার কাছে বন্ধক রেখেছেন যে বললেন আর আমি দিয়ে দিব? সে আমার বিবাহিত স্ত্রী। শুনো ছেলে, অনেক জ্বালিয়েছ আমায়, আমার মেয়েটাকে ছেড়ে দাও। তোমার এইসব খেলা এবার বন্ধ করো। আসলেই জানেন আব্বা, আমারও আর ভাল লাগছে না এমন, কিন্তু আমার যে পুরনো হিসাব বাকি আছে। আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে কেন এত পায়তারা তা কিন্তু আমি জানি। এত ভয় পাওয়ার কিছুই নেই। যদি সবটা স্বাভাবিকভাবে হতে দিতেন, আমার শ্বশুর হিসেবে আপনার মান সম্মান রক্ষার্থে আমি নিয়ে যেতে থাকতাম। যেহেতু আসল দোষটাই আপনি করেছেন, তাই আমি আজ হাত পা বন্ধি। তোমার কাছে আমি জ্ঞান নিতে আসিনি, আমি আমার মেয়ের খোঁজে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনার মেয়ে ভালো আছে, আর সবচেয়ে বড় কথা আপনি নানা ভাই হতে চলেছেন, তে প্রেগনেন্ট। জাঙ্কুকের শেষ বাক্যটা সোবিনের কানে বজ্রধ্বনির মতো লাগলো। কি বলছো তুমি এসব? আরে বাপ বেটি দেখি এক স্বভাবের, সুসংবাদ শুনলে আগে আলহামদুলিল্লাহ বলতে হয়, আর এদের মাথায় যেন বজ্র পড়ে। এটা কোনো সুসংবাদ নয়। আমার মেয়েকে আমি নিয়ে যাব, ভালো ছেলে দেখে বিয়ে দিব। সোবিনের কথা শুনে স্থির থাকতে পারল না জাঙ্কুক। দুপা এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে রুষ্ট কণ্ঠে বলে, যদি তেকে নিয়ে যাওয়ার সাহস করেন তবে আমার লাশের উপর দিয়ে নিতে পারবেন, তার আগে নয়। সোবিনের আর কিছু বলার ছিল না, চুপচাপ চলে গেলেন নিজ গন্তব্যে। কেটে গেল 5 মাস। তের পাগলামো দিন দিন বৃদ্ধি পেয়েছে। জাঙ্কুক সারাক্ষণ তার খোঁজ খবর রাখতে ব্যস্ত, কিন্তু যখনই বাড়ি থেকে বেরিয়ে যায় জিমিনের আমানতে রেখে যায় তাকে। তের একটাই কথা, সে বাচ্চাটা রাখবে না। জাঙ্কুকের ভাবতেই কলিজাটা ফেটে যাচ্ছে। তের জন্য কোনো সুযোগ সুবিধার সে কমতে রাখেনি, ভালোবাসার কমতে রাখেনি। এই বাড়ির কোনো সদস্য তাকে অনাদর করছে না, তবে সে এমন বিহেভিয়ার করার কারণটা কি? তে, তুমি এমন করার কারণটা কি? তুমি যা চাইবে তাই দিব, তুমি শুধু আমার বাচ্চাটাকে নিয়ে অবহেলা করো না প্লিজ। এইসব ন্যাকাবোকা কথা রাখুন আপনার কাছে, বাচ্চা আমার প্রয়োজন নেই। যদি একান্ত আমাকে আপনার প্রয়োজন হয় তবে একান্ত আমি আপনার জীবনে থাকবো, বাচ্চার কি প্রয়োজন? তের অর্থহীন কথায় জাঙ্কুক দীর্ঘশ্বাস ছাড়ল। ইচ্ছে করছে কষে একটা চড় মারতে, কিন্তু সে পারবে না, ভুলেও না। তে, তোমার জীবনে আমি সব কিছু ফিরিয়ে দিব, তুমি শুধু বাচ্চাটার খেয়াল রেখো। তে প্রত্যুত্তর করলো না, ভাইয়ের শরীরটা নিয়ে পাশ কাটিয়ে শুয়ে যায়। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছাড়ল। সকালের আলো ফুটেছে অনেক আগেই, এখন দুপুর হয়ে এসেছে প্রায়। জাঙ্কুকের অনেক আগে ঘুম ভাঙলেও তের ঘুম ভাঙেনি। জাঙ্কুক তার কপালে চুমু এঁকে রুম থেকে বেরিয়ে যায়। বেলা 11টা যখন পার হয়ে যাচ্ছে তখনই তের ঘুম ভাঙে।
আড়মোড়া কাটিয়ে উঠতে নিলেই মুখের উপর তপ্ত শ্বাসে নড়ে ওঠে। তার দিকে ঘুরে তাকিয়ে আছে জাংকুক। কি হয়েছে, এমন ভাবে তাকিয়ে আছেন কেন? মাতৃত্বকালীন নাকি মেয়েদের রূপ বেড়ে যায়, সৌন্দর্য দ্বিগুণ বাড়ে, তাদের মাঝে ভর করে কমলতা, পবিত্রতা। আমার তেকেও এখন দেখতে তেমন লাগছে। ইস, আমার কোমল মতি। সাত সকালে আপনার বকবক শুরু হয়ে গেল? আল্লাহ আমার প্রতিটি দিন যেন আমার প্রিয় মানুষটিকে দিয়ে শুরু করায় তৌফিক দান করেন। চুপচাপ তে জাংকুকের মুখের দিকে তাকিয়ে থাকে। জাংকুক তাকে এক টানে তুলে বসায়। চিরুনিটা হাতে নিয়ে তের চুল আঁচড়াতে ব্যস্ত হয়ে পড়ে। আরে করছেন কি? সকাল সকাল চুল নিয়ে পড়লেন কেন? পাগলির মতো লাগছে তোমায়। দেখলে তুমি 1.5 বছর আমার যত্নে তোমার চুল এখন কোমর ছুঁয়ে গেছে। আমার মাঝে মাঝে ইচ্ছে হয় বেলু হয়ে যায়, অসহ্য লাগছে। চোর তবে একটাও ডানে বামে যাবে না, নিশানা ঠিকঠাক হবে। দুপুরে খাওয়া শেষে ক্লান্ত শরীর নিয়ে বারান্দায় যেতেই তীর কানে আসে পরিচিত কার কণ্ঠ। ঘুরে তাকাতেই নিজের মাকে দেখে দু চোখকে বিশ্বাস করতে পারল না সে। ইয়ঞ্জনের দিকে তাকিয়ে আছে সে স্থির দৃষ্টিতে। তার চোখ দেখে মনে হচ্ছে সে যেন অবাস্তব কিছু বাস্তবে পরিণত হতে দেখেছে। মামুনি, তোর মাকে জড়িয়ে ধরবে না? তুমি সত্যি এসেছো? আমরা সবাই এসেছি রে। তে দেরি করলো না, ঝাঁপিয়ে পড়লো তার মায়ের বুকে। জোরে জোরে কাঁদতে কাঁদতে একটা সময় স্থির হয়ে গেল। চোখ তুলে মায়ের মুখটার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। ফর্সা কোমল ঘেরা মায়ের মুখটা কেমন যেন তার কাছে ফ্যাকাশে লাগছে। মা হাসতে চেষ্টা করলেও মনে হচ্ছে বেশ কয়েক বছর মা হাসেনি। মামুনি, তুমি ভালো আছো? তেরে আমার প্রশ্ন ইয়ঞ্জনের কাছে হাস্যকর লাগলো। মেয়ে ছাড়া ভালো থাকবেন কি করে তিনি? ভালো আছি, তুই? ভালো। বাবা, ফুপ্পি, কাই ওনারা কোথায়? তারাও এসেছে, তারা নিচে। চল। তেকে নিয়ে নিচে চলে গেল ইয়ঞ্জন। জাংকুক সবার সাথে হাসি খুশি কথা বলছে, কিন্তু সোবিনের সাথে মোটেও কথা বলেনি। বাড়ির সবার মাঝে আবারও আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে। তের পরিবার সন্ধ্যার পরেই চলে যায়। এই পুরো সময়টাতে তের আশেপাশে নানান উছিলায় থেকেছে জাংকুক। তের হাসি খুশি মুখটা দেখে জাংকুকের মাঝে প্রশান্তি সঞ্চার ঘটে। আমি জানতাম তোমার পরিবারের জন্য তুমি এতটা ভেঙেছিলে, তাই তাদের আবার ফিরিয়ে এনেছি তোমাকে খুশি করতে। সব করতে পারি আমি, শুধু তোমায় ছাড়তে পারবো না। জাংকুক তের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আর তা বুঝতে পেরে তে মনে মনে বলে, জানতাম এমনটাই হবে। বাচ্চার জন্য যে আপনি কতটা পাগল তা আমি আগেই বুঝেছিলাম। সেদিন আমার প্রেগন্যান্সি শিওর হয়ে আমি খুশিতে কেঁদে দিয়েছিলাম, কিন্তু আপনাকে আমার খুশির মুখটা দেখাতে পারিনি। অভিনয় করে গিয়েছি, বলেছি বাচ্চা আমার চায় না। আমি জানি আমার দেখাশোনার জন্য আপনি আমার জীবন বাড়িতে ফিরিয়ে আনবেন, কিন্তু আমার বাবা মাকে না। বাচ্চা রাখবো না বলে ফোর্স করতে করতে একটা সময় যখন আমি মনমরা হয়ে যাই, তখনই বাবা মাকে হাজির করে আমাকে খুশি করার ব্যবস্থা করলেন। আমি যেমন আপনাকে ভালোবাসি তেমন আমার পরিবারকে। তাই অতীতের সমাপ্তির জন্য হলেও নাটক আমায় চলিয়ে যেতে হবে। তেই শব্দ করে শ্বাস ছাড়ে। দিন দিন ক্লান্তিটা বেড়েই যাচ্ছে। তেকে রুমে রেখে জাংকুক বাড়ির সকলের সাথে একসাথে রাতের খাবার খেতে বসে। জেহব সহ বাড়ির সবাই তে পরিবার সম্পর্কে আলাপ পরিচিত করতে ব্যস্ত। সবার কথার মাঝে বোগাম জাংকুকের উদ্দেশ্যে বলে, দেখ জাংকুক ভাই, যাই করেছিস তোর জীবনের সবচেয়ে বড় ভুল থেকে ভালোবাসা। এই মেয়েটা অভিশাপ তোর জীবনে আসার পর থেকে একের পর এক ধ্বংসলীলা শুরু হয়েছে। বোগামের কথায় ধমকে ওঠেন জেহব, কিন্তু তাতে পাত্তা দিল না সে। জাংকুক চুপচাপ ভাত মাখছে আর বোগামের কথা হজম করছে। তের বাবা মাকে আবার এই বাড়িতে এনে মোটেও ভালো করিসনি। সব বেঈমানদের দল, যত সব ফালতু লোক। বোগাম থামে। এবারও জাংকুক কিছু বলে না। ওয়াসা নিজের ছেলের দিকে কিরমির দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি জানেন জাংকুকের নীরবতা মানে ঝড়ের পূর্বাভাস। বোগাম আবার বলে, জাংকুক, ছোট হলেও তোকে একটা অ্যাডভাইস দিচ্ছি, তেকে ছেড়ে দে। এই জীবনে তোর জন্য মেয়ের অভাব হবে না। তুই তো তের পরিবারকে শাস্তি দিতে চাস, তাই না? তাহলে এখনই উপযুক্ত সময়। তেকে ডিভোর্স দে। সে না পারবে বাচ্চাটাকে মারতে, আর না পারবে কলঙ্ক দূর করতে। বোগামের কথা শেষ করতে দেরি হলো, কিন্তু তারপর জাংকুকের আক্রমণ করতে দেরি হলো না। বোগামের কলা চেপে জাংকুক ক্রুদ্ধ হয়ে বলে, অনেক সহ্য করেছি তোর লুকোচুরি নাটক। তের গায়ে কলঙ্ক লাগবে কেন? সে আমার বিবাহিত স্ত্রী, আর আমার বৈধ সন্তান তার পেটে।
তোর খেলা আর নয়, এবার সমাপ্তি। আসল কালপিট যে তুই আমি ভালো করেই জানি, শুধু চুপ ছিলাম। তবে এইবার আমার কলেজায় আঘাত দিলি তুই, তুই এইবার শেষ। জাঙ্কুক টানতে টানতে বোগামকে নিয়ে ব্ল্যাক হাউসে যায়। অন্ধকার একটি রুমের দিকে তাকিয়ে ছুঁড়ে মারে। বাঁকা হেসে বলে, ওয়েলকাম টু মাই ব্ল্যাক হাউস।